বুন্দেলখণ্ডের মাটিতে একটি ছোট্ট শহর হল টিকমগড়। এখানকার গলিগুলো সরু, বাড়িগুলো পুরনো, আর মানুষজন খুব সাধাসিধে। এই শহরেই একটি ছোট্ট মুদি দোকান চালাতেন রামপ্রসাদ কুমার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসা, হিসাব নিকাশ করা এবং সংসারের খরচ চালানোই ছিল তার জীবন। তার স্ত্রী সাবিত্রী ঘর সামলাতেন। দুজনের জীবন খুব সাধারণ ছিল, কিন্তু তাদের মনে একটি বড় স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটি ছিল তাদের ছেলে বিরাজকে নিয়ে। বিরাজ এই পরিবারের সবচেয়ে বড় ভরসা ছিল। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুব মেধাবী ছিল। যখন বাকি বাচ্চারা গলিতে খেলত, তখন বিরাজ বইয়ে ডুবে থাকত। রামপ্রসাদ তার দোকান থেকে যাই উপার্জন করতেন, তার একটি অংশ সবসময় বিরাজের পড়াশোনার জন্য বাঁচিয়ে রাখতেন। বাড়িতে কখনো কখনো ডালে লবণ কম পড়ত, কিন্তু বিরাজের স্কুলের বেতন কখনো আটকে থাকত না। যখন বিরাজ দ্বাদশ শ্রেণীতে পুরো জেলায় সবচেয়ে ভালো নম্বর পেল, তখন পুরো টিকমগড়ে খুশির ঢেউ বয়ে গেল। রামপ্রসাদের চোখ জলে ভরে এসেছিল। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা, তুই আমাদের মুখ উজ্জ্বল করবি। বিরাজ ঝাঁসির একটি স্বনামধন্য সরকারি কলেজে ভর্তির সুযোগ পেল। একটি পুরনো ব্যাগ, কিছু বই আর মায়ের আশীর্বাদ নিয়ে বিরাজ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার পা সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু দৃষ্টি বারবার পিছনের দিকে যাচ্ছিল, যেখানে মা দরজায় দাঁড়িয়ে নিজের চোখের জল মুছছিলেন। ঝাঁসিতে পৌঁছে বিরাজ ভাড়ায় একটি ছোট্ট ঘর নিল। ঘরটি এতই ছোট ছিল যে তাতে একটি খাট আর একটি টেবিল কোনো মতে ধরত, কিন্তু বিরাজ এগুলোর পরোয়া করত না। সে জানত যে এই কষ্টগুলোই একদিন তাকে বড় মানুষ তৈরি করবে। কলেজের প্রথম দিন সকালে যখন বিরাজ নিজের ক্লাসে পৌঁছাল, তখন দেখল ঘরে আগে থেকেই অনেক ছাত্র বসে আছে। বিরাজ একটি ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল। তখনই তার নজর জানালার পাশে বসা একটি মেয়ের দিকে পড়ল। মেয়েটি একটি বই পড়ছিল, এবং তার পুরো মনোযোগ সেই বইটিতেই ছিল। বাইরে থেকে আসা রোদ তার মুখে এসে পড়ছিল। বিরাজের দৃষ্টি সেখানেই আটকে গেল। সে নিজেই সেখান থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতে লাগল। ওই মেয়েটির নাম ছিল কাবেরী শর্মা। কাবেরীর পরিবার ছিল ঝাঁসির একটি স্বনামধন্য ব্রাহ্মণ পরিবার। তার বাবা দেবশঙ্কর শর্মা একজন সরকারি অফিসার ছিলেন, এবং পরিবারে কোনো কিছুরই অভাব ছিল না। বড় বাড়ি ছিল, চাকরবাকর ছিল, গাড়ি ছিল, এবং সমাজে সম্মান ছিল। কিন্তু এসব কিছু থাকা সত্ত্বেও কাবেরী খুব সহজ সরল মেয়ে ছিল। তার নিজের বড়লোকি নিয়ে কোনো অহংকার ছিল না। সে বই পড়তে ভালোবাসত, গরিবদের সাহায্য করতে চাইত, এবং জীবনকে খুব কাছ থেকে বুঝতে চাইত। বিরাজ এবং কাবেরীর প্রথম সত্যিকারের দেখা কলেজের লাইব্রেরিতেই হয়েছিল। সেটি ছিল সাধারণ এক দুপুরের সময়। বিরাজের হিন্দি সাহিত্যের একটি বিশেষ বই দরকার ছিল, যা তার অ্যাসাইনমেন্টের জন্য জরুরি ছিল। সে বইটি লাইব্রেরির আলমারিতে পেল না। যখন সে লাইব্রেরিয়ানের কাছে জিজ্ঞেস করল, তখন জানতে পারল যে বইটি কেউ নিয়ে গেছে। বিরাজ একটু হতাশ হয়ে ঘুরল, আর তখনই সে দেখল যে ওই বইটি কাবেরীর হাতে ছিল। সে এক কোণায় বসে সেটি পড়ছিল। বিরাজ একটু ইতস্তত করল, কিন্তু তারপর সাহস করে তার কাছে গেল। মাফ করবেন, ওই বইটি আমারও দরকার ছিল। আপনার কি পড়া হয়ে গেছে? কাবেরী ওপরের দিকে তাকাল, এবং এক মুহূর্তের জন্য বিরাজের দিকে তাকিয়ে রইল। তারপর হাসি মুখে বলল, হ্যাঁ, আমার এটি পড়া হয়ে গেছে। নাও, তুমি নিয়ে যাও। ধন্যবাদ। কোন বিভাগে আছো? কাবেরী জিজ্ঞেস করল। হিন্দি সাহিত্য। আর তুমি? আমিও, কাবেরী উত্তর দিল। ব্যাস, সেদিন থেকেই দুজনের মধ্যে সুতোর মতো এক পাতলা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হল, যা দিন দিন মজবুত হতে লাগল। পরের কয়েক সপ্তাহে দুজনে প্রায়ই লাইব্রেরিতে মিলিত হতো। তারপর ক্যান্টিনে একসাথে বসতে শুরু করল। একদিন বিরাজ নিজের লেখা একটি কবিতা শোনাল। কাবেরী চুপচাপ শুনতে থাকল, এবং বিরাজ যখন থামল, তখন তার চোখ হালকা ভিজে গিয়েছিল। তুমি কি এটি নিজে লিখেছ? কাবেরী জিজ্ঞেস করল। বিরাজ বলল, হ্যাঁ, আমি লিখেছি। কাবেরী বলল, খুব সুন্দর কবিতা। সেদিনের পর দুজনের মধ্যে কথাবার্তা আরও বেড়ে গেল। বিরাজ তার গ্রামের গল্প শোনাত, তার বাবার দোকানের কথা বলত, আর কাবেরী মনোযোগ দিয়ে শুনত। কাবেরী তার বইয়ের কথা বলত, তার স্বপ্নের কথা বলত, আর বিরাজ তার প্রতিটি কথা নিজের মনে জমিয়ে রাখত। ধীরে ধীরে সেই বন্ধুত্ব এমন একটি অনুভূতিতে বদলাতে লাগল, যার নাম দুজনেরই জানা ছিল, কিন্তু কেউ এখনও মুখে বলেনি। কলেজে যখনই কোনো অসুবিধে আসত, বিরাজ কাবেরীর পাশে থাকত। একবার কাবেরী যখন অসুস্থ হয়ে পড়ল,
তখন বিরাজ তার জন্য বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসেছিল। একবার কোনো এক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বিরাজ যখন হতাশ হয়েছিল, তখন কাবেরী তাকে বুঝিয়েছিল এবং পুনরায় পড়ার সাহস জুগিয়েছিল। দুজনে একে অপরের জন্য জরুরি হয়ে গিয়েছিল। সেই রাতটি এলো যা দুজনের জীবনে এক নতুন মোড় আনতে চলেছিল। কলেজের বার্ষিক উৎসব ছিল। পুরো মাঠে রঙিন আলো ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং চারদিকে হাসি আনন্দের পরিবেশ ছিল। কিন্তু বিরাজ আর কাবেরী এই ভিড় থেকে একটু দূরে বাগানের এক কোণে বসেছিল। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। বাতাস ছিল ঠান্ডা ও মিষ্টি। দুজনে অনেকক্ষণ ধরে চুপচাপ একে অপরের দিকে তাকিয়েছিল। পুরো পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যার মধ্যে দুজনের হৃদয়ে অনেক কিছু বলে চলছিল। কাবেরী আস্তে করে জিজ্ঞেস করল, বিরাজ, আমরা কি সবসময় এভাবেই থাকব? বিরাজ তার দিকে তাকালো। তার মনে অনেক কিছু ছিল যা সে অনেক দিন ধরেই বলতে চাইছিল। আজ তার মনে হলো, আজ যদি না বলতে পারে তবে আর কখনোই বলতে পারবে না। কাবেরী, আমি তোমাকে একটি সত্যি কথা বলতে চাই। আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু আমার কাছে তুমি শুধু একজন বন্ধু নও। যখন তুমি কাছে থাকো তখন আমার মনে হয় সব ঠিক আছে। যখন তুমি থাকো না তখন সবকিছু অসম্পূর্ণ মনে হয়। আমি জানি না একে কি বলে, তবে এটি বন্ধুত্বের চেয়েও অনেক বেশি কিছু। কাবেরী কিছুক্ষণ চুপ করে রইল। চাঁদের আলোয় তার মুখটি শান্ত দেখাচ্ছিল। তারপর সে হালকা হাসির সাথে বলল, আমি জানতাম বিরাজ যে তুমি একদিন এ কথাটি অবশ্যই বলবে। তাহলে তুমিও? হ্যাঁ বিরাজ, আমার মনেও একই অনুভূতি। সেই রাতে দুজনে একে অপরকে প্রতিশ্রুতি দিল। বিরাজ বলল যে সে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি করবে এবং তারপর সম্মানের সাথে কাবেরীর বাড়িতে যাবে ও তার বাড়ির লোকজনের সাথে সম্পর্কের কথা বলবে। কাবেরী বলল যে সেও ধীরে ধীরে তার বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা করবে। দুজনেরই বিশ্বাস ছিল যে ভালোবাসা এবং সত্যের জয় হবে, কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। কয়েক সপ্তাহ পর কলেজে কেউ দেখে ফেলল যে বিরাজ আর কাবেরী একসাথে ঘুরছে। কথা এগোতে লাগল এবং একদিন কেউ দেবশঙ্কর শর্মার কাছে এই খবর পৌঁছে দিল যে তার মেয়ে এক কুর্মী জাতের ছেলের সাথে মেলামেশা করছে। ওই সন্ধেতেই দেবশঙ্করের ফোন কাবেরীর কাছে এলো। গলায় রাগ স্পষ্ট ছিল, এখনই বাড়ি এসো। কাবেরী বাড়ি পৌঁছলে পরিবেশ খুব থমথমে ছিল। দেবশঙ্কর বসেছিলেন এবং তার চোখ লাল ছিল। কাবেরীর মা এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলেন। আমি যা শুনেছি তা কি সত্যি? দেবশঙ্কর জিজ্ঞেস করলেন। কাবেরী ভয়ে ভয়ে সত্যিটা বলে দিল। সে বলল যে সে বিরাজকে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়। দেবশঙ্করের চেহারা পাথরের মতো হয়ে গেল। এটি হবে না কাবেরী, আমাদের বংশে কখনো কেউ জাতের বাইরে বিয়ে করেনি। এই প্রথা আমি ভাঙতে দেব না। সমাজেও আমাদের সম্মান আছে। বিয়ে করারও একটা গণ্ডি থাকে। তুমি নিজের জাতের মধ্যেই বিয়ে করবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাবা, বিরাজ খুব ভালো ছেলে, শিক্ষিত, পরিশ্রমী। আমি আর কিচ্ছু শুনতে চাই না। দেবশঙ্কর কথা কেটে দিলেন। অন্যদিকে রামপ্রসাদও যখন বিষয়টি জানতে পারলেন, তখন তিনিও ছেলেকে নিজের কাছে বসালেন। তার চোখেও দুশ্চিন্তা ছিল। বাবা, আমি তোর শত্রু নই, কিন্তু তুই যা ভাবছিস তা এতটা সহজ নয়। ওদের জাত আর আমাদের জাতের কোনো মিল নেই। ওদের বাড়ির লোকজন কখনো মেনে নেবে না। আমি চাই না তুই ভেঙে পড়িস। এসব ভুলে যা। বাবা, আমি ওকে ভালোবাসি। রামপ্রসাদের চোখে জল ভরে এলো, কিন্তু তিনি চুপ হয়ে গেলেন। দুদিক থেকেই চাপ বাড়তে লাগল। কাবেরীকে বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। তার ফোন কেড়ে দেওয়া হলো। বিরাজ প্রতিদিন কলেজে কাবেরীর জন্য অপেক্ষা করত, কিন্তু সে আসত না। তারপর একদিন কাবেরী এলো। তার চোখ ফুলে গিয়েছিল, চেহারায় ক্লান্তি ছিল এবং চোখে এক অদ্ভুত অসহায়ত্ব ছিল। বিরাজ, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। বাড়িতে রোজ ঝগড়া হচ্ছে, মা কাঁদছে। বিরাজ তার হাত ধরে ফেলল। আমরা একসাথে লড়ব কাবেরী, আমি তোমাকে একা ছাড়ব না, কসম খাচ্ছি। কাবেরীর চোখে জল ভরে এলো। সে বিরাজের হাত শক্ত করে ধরল। আমার তোমার ওপর পুরো ভরসা আছে। বিরাজ সব সময় থাকবে। সেদিন দুজনে অনেকক্ষণ বসে রইল। কথা কম হয়েছিল, কিন্তু তাদের মধ্যে যা ছিল তা অনেক গভীর ছিল। কিন্তু বিরাজের সে সময় একটুও ধারণা ছিল না যে এটি তাদের শেষ দেখা হতে চলেছে। ভাগ্য এমন একটি পাতা উল্টাতে চলেছে যার সে কখনো কল্পনাও করেনি। সেই সাক্ষাতের পর বিরাজের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল। সে রাতে ঘুমাতে পারেনি, এপাশ ওপাশ করতে থাকল। কাবেরীর চেহারা বারবার চোখের সামনে আসছিল। সেই ক্লান্ত চোখ, সেই কাঁপতে থাকা ঠোঁট, আর সেই হাত যা সে শক্ত করে ধরেছিল। বিরাজের মনে হচ্ছিল খারাপ কিছু হতে চলেছে, কিন্তু সে সেই আশঙ্কা মন থেকে মুছে ফেলার চেষ্টা করল। পরদিন সকালে সে তাড়াতাড়ি উঠল এবং কলেজে পৌঁছল। তার আশা ছিল কাবেরী আসবে। প্রথম ঘণ্টা কাটল, কাবেরী এলো না। দ্বিতীয় ঘণ্টা কাটল, তখনও এলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর কাবেরীর কোনো খোঁজ ছিল না। বিরাজ ভাবল হয়তো বাড়ির লোকজন আজ আটকে রেখেছে এবং তাকে আসতে দেয়নি।
সে পরের দিনের জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু পরের দিনও কাবেরী এলো না, এবং তার পরের দিনও এলো না। 3 দিন কেটে গেল। বিরাজের ঘাবড়ানি বেড়েই চলেছিল। সে কাবেরীর পুরনো নম্বরে ফোন করল, কিন্তু সেই নম্বর বন্ধ ছিল। সে কলেজের সেই বন্ধুদের কাছে জিজ্ঞেস করল যারা কাবেরীকে চিনত, কিন্তু কেউ কিছুই জানত না। চতুর্থ দিন বিরাজ আর থাকতে পারল না। সে কাবেরীর বাড়ির দিকে বেরিয়ে পড়ল, ঝাঁসির সেই মহল্লায় যেখানে দেবশঙ্কর শর্মার বড় দোতলা বাড়ি ছিল। বিরাজ দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর একজন চাকর বাইরে এলো। কাবেরীজির সাথে দেখা করতে চাই। চাকরটি ওপর থেকে নিচ পর্যন্ত বিরাজকে দেখল। উনি এখানে নেই। কোথায় আছেন সেটি আমরা জানি না, চাকরটি উত্তর দিল এবং দরজা বন্ধ করে দিল। বিরাজ সেখানেই দাঁড়িয়ে রইল। তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কি হয়েছে। সে ফিরে এলো এবং সারা রাত ধরে ভাবতে থাকল। পরের দিন সে সাহস করে আরও একবার কাবেরীর বাড়ি যাওয়ার চেষ্টা করল। এবার দরজা দেবশঙ্কর শর্মা নিজেই খুললেন। তার চেহারায় কোনো ভাবান্তর ছিল না। আমি কাবেরীর সাথে দেখা করতে চাই, বিরাজ সরাসরি বলল। দেবশঙ্কর এক মুহূর্তের জন্য বিরাজকে দেখলেন, তারপর কোনো উত্তেজনা ছাড়াই বললেন, কাবেরী এখানে নেই, সে চলে গেছে। কোথায় চলে গেছে সেটি তোমার জানার দরকার নেই, এই বলে দেবশঙ্কর দরজা বন্ধ করে দিলেন। বিরাজের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার বুকে এক অদ্ভুত ব্যথা উঠল, যা আগে কখনো হয়নি। সে সেখান থেকে যখন ফিরল, তখন তার পা খুব ভারী মনে হচ্ছিল। রাস্তায় মানুষজন ছিল, গাড়ি ছিল, কোলাহল ছিল, কিন্তু বিরাজ কিছুই শুনতে পাচ্ছিল না। তার কানে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, কাবেরী চলে গেছে। নিজের ঘরে পৌঁছে বিরাজ অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তার চোখ থেকে জল বেরোল না। সে কাঁদতে চাইছিল, কিন্তু কাঁদতে পারল না। এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে ভাবল, হয়তো কাবেরীকে তার আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। সে নিজেকে বোঝাল এবং অপেক্ষা করতে লাগল। 1 সপ্তাহ কাটল, 2 সপ্তাহ কাটল, 1 মাস কেটে গেল, কাবেরী এলো না। বিরাজ সব দিক থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করল। সে কাবেরীর কলেজের বন্ধুদের কাছে জিজ্ঞেস করল, তার কয়েকজন বান্ধবীর সাথে দেখা করল, কলেজের রেজিস্টারে দেখল, কিন্তু কোথাও থেকে কোনো সূত্র মিলল না। এমন মনে হচ্ছিল যেন কাবেরী এই পৃথিবী থেকেই গায়েব হয়ে গেছে। একদিন বিরাজ জানতে পারল যে কাবেরীর পাড়ায় এক বয়স্ক মহিলা থাকেন, যিনি কাবেরীকে ছোটবেলা থেকে চেনেন। সে তার কাছে গেল এবং বাইরে থেকে দরজা খটখট করল। বয়স্ক মহিলা দরজা খুললেন। বিরাজকে দেখে তার চেহারায় হালকা পরিচয়ের ছাপ এলো। তুমি বিরাজ না, যার সম্পর্কে কাবেরী বলত? বিরাজের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। হ্যাঁ আন্টি, কাবেরী কোথায় আপনি কি জানেন? বয়স্ক মহিলার চোখে এক বিষণ্ণতা নেমে এলো। তিনি এদিক ওদিক তাকালেন, তারপর আস্তে করে বললেন, বাবা, সেই রাতে দেবশঙ্করজি কাবেরীকে খুব বকাঝকা করেছিলেন। বাড়িতে খুব বড় ঝগড়া হয়েছিল। কাবেরীর মা কাঁদছিলেন। পরের দিন সকালে যখন আমি উঠলাম, তখন জানতে পারলাম যে কাবেরী রাতেই কোথাও চলে গেছে, বাড়ির লোকজনকে না জানিয়ে। কোথায় গেছে? বিরাজ কাপা গলায় জিজ্ঞেস করল। জানি না বাবা, দেবশঙ্করজিও কিছু জানাননি। শুধু এটুকু শুনলাম যে কাবেরী একটি চিঠি রেখে গেছে, যাতে লেখা ছিল যে সে এখন সবার থেকে দূরে চলে যাচ্ছে এবং আর কখনো ফিরে আসবে না। বিরাজের মুখ থেকে কোনো কথা বেরোল না। সে শুধু দাঁড়িয়ে রইল। বয়স্ক মহিলা তার কাঁধে হাত রাখলেন। বাবা, নিজেকে সামলাও। কিন্তু বিরাজ সেদিন নিজেকে সামলাতে পারল না। সে সেখান থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকল। ঝাঁসির গলিতে ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে থাকল। রাত হয়ে গেল, কিন্তু সে নিজের ঘরে ফিরল না। একটি পুরনো অশ্বত্থ গাছের নিচে বসে পড়ল, এবং তখন প্রথমবারের মতো তার চোখ জলে ভরে এল। সে ডুকরে ডুকরে কাঁদল। সে জানত না কাবেরী কেন গেল, সে জানত না সে কোথায় গেল, কিন্তু একটি জিনিস সে অনুভব করছিল, যে তার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেছে, যা হয়তো আর কখনো জোড়া লাগবে না। সেই রাতে বিরাজ খাবার খেল। ওর পরের কয়েকদিন সে শুধু একটি কাজই করতে থাকল, খোঁজা। কখনো বাস স্ট্যান্ডে যেত এবং জিজ্ঞেস করত যে এই মেয়েটি কোন দিকে গেছে। কখনো রেল স্টেশনে যেত এবং সেখানকার লোকজনকে জিজ্ঞেস করত। কখনো সেই জায়গাগুলোতে যেত যেখানে কাবেরী কখনো যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সব জায়গা থেকেই সে শুধু নিরাশাই পেল। মাস গড়াতে লাগল। বিরাজের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সে ক্লাসে তো বসত, কিন্তু তার মন অন্য কোথাও পড়ে থাকত। রাতে ঘুম আসত না, ঠিকমতো খাবার খেত না। তার ঘরের মালিক একবার তার কাছে এসে বলল, বাবা, কিছু খাওয়া দাওয়া করো, এভাবে আর কতদিন চলবে?
কেন নিজের জীবন নষ্ট করছ? কিন্তু বিরাজের কাছে কোনো উত্তর ছিল না। এক রাতে বিরাজের হঠাৎ কাবেরীর সেই কথাটি মনে পড়ল, যা সে একবার বলেছিল। সে বলেছিল, বিরাজ, যদি কখনো জীবনে এমন মনে হয় যে সব কিছু ভেঙে পড়েছে, তবে থেমো না, সামনের দিকে এগিয়ে যেও। সেই রাতে বিরাজ প্রথমবারের মতো অনুভব করল যে কাবেরী চাইত যে সে যেন ভেঙে না পড়ে। সে নিজের চোখের জল মুছল, সে বই হাতে নিল এবং পড়া শুরু করল। এটি তার জীবনের এক নতুন মোড় ছিল। কিন্তু মনের এক কোণে কাবেরীর স্মৃতি চিরকালের জন্য রয়ে গিয়েছিল। সেই স্মৃতি কখনো ঝাপসা হয়নি, কখনো পুরনো হয়নি। এটি একটি জ্বলন্ত শিখার মতো ছিল, যা বছরের পর বছর ধরে জ্বলতে থাকল এবং বিরাজের মনে একটি আশাও বাঁচিয়ে রাখল। এই আশা যে হয়তো একদিন কাবেরী ফিরে আসবে, হয়তো ভাগ্য তাদের দুজনকেই আবার মেলাবে। সময় কারোর জন্যই থেমে থাকে না। এই কথাটি বিরাজ সেই দিনগুলোতে খুব গভীরভাবে বুঝে নিয়েছিল। কাবেরী চলে যাওয়ার পর যে কষ্ট ছিল তা কম হয়নি, কিন্তু বিরাজ সেই কষ্টকে নিজের শক্তিতে পরিণত করল। সে সিদ্ধান্ত নিল যে সে ভাঙবে না, সে ছিটকে পড়বে না। সে সেই প্রতিশ্রুতি মনে রাখবে যা কাবেরী তাকে নিজের অজান্তেই দিয়েছিল, এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। পড়াশোনায় বিরাজ নিজেকে পুরোপুরি সঁপে দিল। সকাল 4টায় ওঠা, রাত 12টা পর্যন্ত পড়া, এবং এর মধ্যে শুধু ততটুকুই খাবার খাওয়া যতটুকুতে কাজ চলতে পারে। তার ঘরে একটি ছোট টেবিল ছিল, যার উপর বইয়ের স্তূপ জমা থাকত। সেই টেবিলের এক কোণে কাবেরীর একটি পুরনো ছবি রাখা ছিল, যা সে কখনো কলেজের উৎসবে তুলেছিল। বিরাজ রোজ সেই ছবিটি দেখত আর তারপর বই খুলে বসত। কলেজের শেষ বছরে বিরাজ পুরো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো নম্বর অর্জন করল। যখন ফলাফল এলো, তখন তার অধ্যাপক তাকে ডাকলেন এবং বললেন, বিরাজ, তুমি এটি কিভাবে করলে? গত বছর তুমি অনেকটা পিছিয়ে পড়েছিলে। বিরাজ শুধু হেসে বলল, কেউ একজন একবার বলেছিল যে থেমো না। অধ্যাপক বুঝতে পারলেন না, কিন্তু বিরাজ ঠিকই বুঝত। পড়াশোনা শেষ করার পর বিরাজ টিকমগরে ফিরে এলো। বাড়িতে মা আর বাবা ছিলেন। মা ছেলেকে দেখে চোখ জলে ভরে এলো। বিরাজ রোগা হয়ে গিয়েছিল, চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল। বাবা, ঠিকমতো খাসনি নাকি? মা জিজ্ঞেস করলেন। খেতাম তো মা। বিরাজ মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। রামপ্রসাদ ছেলেকে দেখলেন, কিছু বলতে চাইলেন, কিন্তু চুপ রইলেন। তিনি জানতেন যে ছেলের মনে কি চলছে। টিকমগড়ে কয়েকদিন থাকার পর বিরাজ একটি সিদ্ধান্ত নিল। সে ঠিক করল যে সে চাকরির বদলে সমাজের সেবা করবে। ওই এলাকায় অনেক সমস্যা ছিল। গরিব কৃষকরা ঋণে ডুবেছিল, বাচ্চারা স্কুলে যেতে পারত না, নারীরা তাদের অধিকার পাচ্ছিল না, এবং জাতের নামে মানুষের সাথে বৈষম্য করা হচ্ছিল। বিরাজ একটি ছোট্ট সংগঠন তৈরি করল। তার নাম রাখল সমতা মঞ্চ। শুরুতে মাত্র ৫-৬ জন লোক ছিল। কোনো টাকা ছিল না, কোনো অফিস ছিল না। তারা অশ্বত্থ গাছের নিচে বসে কথাবার্তা বলত এবং পরিকল্পনা তৈরি করত। বিরাজ গ্রামে গ্রামে যেত, মানুষের সাথে দেখা করত, তাদের কথা শুনত। যেখানে কারোর প্রতি অন্যায় হতো সে সেখানে পৌঁছে যেত। একবার একটি গ্রামে এক দলিত পরিবারের বাচ্চাকে স্কুলে সবার সাথে বসতে দেওয়া হচ্ছিল না। বিরাজ সেখানে পৌঁছাল এবং এতটাই তোলপাড় সৃষ্টি করল যে পরের দিন সেই বাচ্চাটি স্কুলে বসতে পারল। ধীরে ধীরে মানুষ বিরাজকে চিনতে শুরু করল। তার কথাই সত্যতা ছিল এবং তার কাজে সততা ছিল। মানুষ তার ওপর ভরসা করতে লাগল। এসব কাজের ফাঁকেও বিরাজ কখনো কখনো রাতে একা বসে কাবেরীকে স্মরণ করত। সে জানত না যে সে কোথায় আছে। কখনো ভাবত যে হয়তো তার বিয়ে হয়ে গেছে, কখনো ভাবত যে হয়তো সে কোনো শহরে নিজের মতো জীবন কাটাচ্ছে। কিন্তু এ কথা ভেবে মন আরও ভারী হয়ে উঠত। তাই সে তাড়াতাড়ি নিজেকে কাজে ডুবিয়ে দিত। ৫ বছর কেটে গেল। সমতা মঞ্চ এখন একটি বড় নাম হয়ে গিয়েছিল। পুরো বুন্দেলখণ্ডের মানুষ বিরাজকে চিনত। খবরের কাগজে তার কাজের আলোচনা হতে লাগল। একদিন এলাকার কিছু বড় প্রভাবশালী মানুষ বিরাজের কাছে এসে বলল, বিরাজ ভাই, তোমার নির্বাচন করা উচিত। তোমার মতো নেতার এই এলাকার খুব বেশি প্রয়োজন। বিরাজ প্রথমে মানা করল। তার মনে হলো যে রাজনীতিতে গেলে তার আসল কাজ থেমে যাবে। কিন্তু মানুষজন বোঝালো যে রাজনীতিতে গিয়ে সে আরও বড় পরিবর্তন আনতে পারবে, আইন তৈরি করতে পারবে, ব্যবস্থা বদলাতে পারবে। বিরাজ রাজি হয়ে গেল। নির্বাচনের প্রস্তুতি শুরু হলো। বিরাজের কাছে না টাকা ছিল, না বড় কোনো দলের সমর্থন। তার কাছে শুধু মানুষের ভালোবাসা আর তার স্বচ্ছ চরিত্র ছিল। সে প্রতিটি গ্রামে গেল, প্রতিটি গলিতে গেল, পায়ে হেঁটে চলল, সাইকেল চালালো এবং যেখানে দরকার পড়ল সেখানে গরুর গাড়িতেও বসল। নির্বাচনের দিন পুরো এলাকায় এক অদ্ভুত উৎসাহ ছিল। যখন ফলাফল এলো, তখন বিরাজ কুমার বিপুল ভোটে বিধায়ক নির্বাচিত হলেন।
পুরো টিকমগড়ে উৎসব উদযাপিত হল। রামপ্রসাদের দোকানে মানুষজন অভিনন্দন জানাতে এলো। মা সাবিত্রীর চোখ দিয়ে খুশির জল বয়ে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বেশি আবেগপ্রবণ ছিল স্বয়ং বিরাজ। যখন রাতে সবাই চলে গেল এবং সে একা বসল, তখন সে সেই পুরনো ছবিটি বের করে দেখল। তার মনে একটি চিন্তাই আসছিল, ইস, কাবেরী যদি এসব দেখতে পেত। বিধায়ক হওয়ার পর বিরাজ যে প্রথম কাজটি করল তা হল জাতিভেদ প্রথার বিরুদ্ধে আওয়াজ তোলা। সে বিধানসভায় দাঁড়িয়ে বলল, এই রাজ্যে জাতের নামে যে বৈষম্য হচ্ছে তা বন্ধ হওয়া উচিত। ভালোবাসা এবং সম্পর্কের গায়ে জাতের শিকল পরানো উচিত নয়। এর কারণে আমাদের সমাজ এবং আমাদের দেশ পেছনের দিকে চলে যাচ্ছে। তার এই ভাষণের অনেক চর্চা হল। কিছু মানুষ প্রশংসা করল এবং কিছু মানুষ সমালোচনাও করল। কিন্তু বিরাজ থামল না। সে ভিন্ন জাতের মধ্যে বিয়েকে উৎসাহিত করার জন্য একটি প্রকল্প শুরু করল। যেসব যুগল ভিন্ন জাতে বিয়ে করত তাদের সরকারের পক্ষ থেকে উৎসাহ ভাতা দেওয়া হতো। এই প্রকল্পটি তার এলাকায় খুব জনপ্রিয় হল। একদিন এক সাংবাদিক বিরাজকে জিজ্ঞেস করলেন, আপনি এত উৎসাহের সাথে এই কাজ কেন করেন? এর কি কোনো বিশেষ কারণ আছে? বিরাজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, একবার কাউকে জাতের কারণে কারোর থেকে আলাদা হতে হয়েছিল। আমি চাই না যে আমার এলাকায় অন্য কেউ সেই কষ্ট সহ্য করুক। সাংবাদিক আর কিছু জিজ্ঞেস করলেন না। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। বিরাজের কাজ বাড়তেই থাকল, তার পরিচিতিও বাড়তে থাকল। কিন্তু প্রতিটি সাফল্যের পর সে যখন একা হতো, তখন সেই পুরনো কষ্ট আবার জেগে উঠত। কাবেরীর স্মৃতি এমন এক আগুন ছিল যা বাইরে থেকে দেখা যেত না, কিন্তু ভেতরে ভেতরে জ্বলতে থাকত। কখনো কখনো বিরাজ ভাবত যে আজ যদি কাবেরী তাকে দেখত তবে কি ভাবত? সে কি খুশি হতো? সে কি জানত যে বিরাজ এই সব কিছু সেই কষ্ট থেকেই শক্তি নিয়ে করেছে? একদিন সন্ধ্যায় বিরাজ তার অফিসে বসেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছিল এবং বাতাসে মাটির সোঁদা গন্ধ ছিল। এমনই কোনো এক আবহাওয়ায় একসময় সে আর কাবেরী কলেজের বারান্দায় বসে বৃষ্টি দেখত। বিরাজ চোখ বন্ধ করে নিল। তখনই তার সহকারী ঘরে এলো। স্যার, দিল্লি থেকে ডাক এসেছে, আগামী সপ্তাহে একটি বড় বৈঠক আছে, সামাজিক ন্যায়ের ওপর জাতীয় সম্মেলন। বিরাজ চোখ খুলল। ঠিক আছে, প্রস্তুতি নাও। সহকারী চলে গেল। বিরাজ আবার জানালার দিকে তাকাতে লাগল। বৃষ্টি তখনও হচ্ছিল। সে জানত না যে তার সেই দিল্লি যাত্রা তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। সে জানত না যে ভাগ্য এমন এক খেলা ভেবে রেখেছে যার সে কখনো কল্পনাও করেনি। হোটেলে লাগেজ রাখার পর বিরাজ একটু বিশ্রাম নিতে চাইছিল, কিন্তু তার ঘুম এলো না। সে জানালার পাশে বসে পড়ল এবং দিল্লির ব্যস্ত রাস্তাগুলোর দিকে তাকিয়ে রইল। নিচে গাড়ি ছুটছিল, মানুষজন হাঁটছিল এবং শহর নিজের গতিতে ছুটে চলছিল। বিরাজের হঠাৎ মনে পড়ল যে কাবেরী একবার বলেছিল যে সে একদিন দিল্লি যেতে চায়। সে বলেছিল, বিরাজ, দিল্লিতে আমার লালকেল্লা দেখতে হবে, সেখানকার চাঁদনী চকের রাস্তায় হাঁটতে হবে। বিরাজ তখন হেসে বলেছিল যে একদিন সে তাকে নিশ্চয়ই দিল্লি নিয়ে যাবে। সেই প্রতিশ্রুতি আর কখনও পূরণ হতে পারেনি। বিরাজ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং উঠে পড়ল। সে নিজের পোশাক পাল্টাল এবং সম্মেলনের প্রস্তুতি নিতে লাগল। সন্ধ্যায় সম্মেলনের প্রথম দিন ছিল। একটি বড় হলে শত শত মানুষ বসেছিল। মঞ্চে বড় বড় নেতা এবং পণ্ডিত ব্যক্তিরা ছিলেন। বিরাজও বলার সুযোগ পেল। সে জাতিভেদ প্রথার ওপর খুব সুন্দর ভাষণ দিল। হলে করতালির আওয়াজ গুমড়ে উঠল। অনেকেই তার সাথে দেখা করতে এলো এবং তার কথার প্রশংসা করল। কিন্তু এসব শেষ হওয়ার পর যখন বিরাজ নিজের ঘরে ফিরে এলো, তখন সে খুব ক্লান্ত ছিল। মোহন বলল, স্যার, খাবার খেয়ে নিন, নিচে রেস্তোরাঁয় খুব ভালো খাবার পাওয়া যায়। বিরাজ হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং বলল, চলো যাওয়া যাক। দুজনেই নিচে নামল। হোটেলের রেস্তোরাঁটি বড় এবং সুন্দর ছিল। দেওয়ালে হালকা আলো ছিল এবং পরিবেশ শান্ত ছিল। এত দৌড়ঝাঁপের পর এই জায়গাটি স্বস্তি দেওয়ার মতো ছিল। ওয়েটার তাদের একটি টেবিলে বসালো। বিরাজ মেনু তুলল এবং দেখতে লাগল। মোহন নিজের ফোনে কিছু দেখছিল। কিছুক্ষণ পর একজন মহিলা ওয়েটার জল নিয়ে এলো। বিরাজের মনোযোগ মেনুর দিকে ছিল। সে ওপরের দিকে না তাকিয়েই বলল, 2 গ্লাস জল আনো আর খাবারের অর্ডার একটু পরে এসে নিও। জি ঠিক আছে। একটি আওয়াজ এলো। বিরাজের হাত থেমে গেল। সেই আওয়াজ খুব পরিচিত ছিল, খুব পুরনো, খুব গভীর, খুব আপন। সে তাড়াতাড়ি ওপরের দিকে তাকাল। সামনে এক মহিলা দাঁড়িয়েছিল। হোটেলের ইউনিফর্ম পরা, হাতে জলের ট্রে নেওয়া।
চেহারায় ক্লান্তির ছাপ, চুল পেছনে বাঁধা, চোখ নিচের দিকে নামানো ছিল। বিরাজের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। ও কাবেরী ছিল। বিরাজের শ্বাস আটকে গেল, তার চোখ বিস্ময়ে স্থির হয়ে রইল। হৃদয় এত জোরে ধরফর করছিল যে তার মনে হল আওয়াজ হয়তো বাইরে শোনা যাচ্ছে। তার হাত থেকে মেনু পড়তে পড়তে বেঁচে গেল। কাবেরী তখনও নিচের দিকে তাকিয়েছিল, সে অপরের দিকে তাকায়নি। কাবেরী? বিরাজের মুখ থেকে শুধু এটুকুই বেরোল, এত আস্তে যে হয়তো আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছয়েও নি। কিন্তু আওয়াজ পৌঁছে গিয়েছিল। কাবেরীর হাত থেমে গেল, তার কাঁধ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তারপর খুব ধীরে ধীরে সে বিরাজের দিকে তাকাল। দুজনের চোখ মিলল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত। আর সেই 1 মুহূর্তে 12 বছরের সমস্ত সময় যেন একসাথে চোখের সামনে ভেসে উঠল। কলেজের সেই লাইব্রেরি, বাগানের সেই রাত, সেই সাক্ষাতের সেই সন্ধ্যা, সেই চোখের জল, সেই খোঁজ, সেই অপেক্ষা, সব কিছু একসাথে সামনে চলে এলো। কাবেরীর চোখ জলে ভরে এলো। জলের ট্রে তার হাত থেকে ফসকে যেতে যেতে বেঁচে গেল। সে নিজেকে সামলাল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। মোহন বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। সে বিরাজের দিকে তাকাল। বিরাজের চোখ লাল হয়ে আসছিল। স্যার? মোহন আস্তে করে জিজ্ঞেস করল। বিরাজ মোহনের দিকে তাকাল। মোহন, তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও। মোহন একজন বুদ্ধিমান ছেলে ছিল। সে কিছু না জিজ্ঞেস করেই উঠে বাইরে চলে গেল। রেস্তোরাঁয় আরও লোকজন ছিল, কিন্তু সেই সময় বিরাজ কেবল সেই টেবিলটি আর ওই চেহারাটিই দেখতে পাচ্ছিল। বসো, বিরাজ আস্তে করে কাবেরীকে বলল। আমি ডিউটিতে আছি। কাবেরীর গলা কাঁপছিল। শুধু 1 মিনিটের জন্য বসো। কাবেরী 1 মুহূর্ত থামল। তারপর সে এদিক ওদিক তাকাল এবং সামনের চেয়ারটিতে বসে পড়ল। দুজনের মধ্যে নিস্তব্ধতা ছিল, এমন এক নিস্তব্ধতা যার মধ্যে হাজারো কথা লুকিয়েছিল, হাজারো অভিযোগ ছিল। বিরাজ প্রথমে কথা বলল। তুমি এখানে কবে থেকে আছো? 4 বছর ধরে। কাবেরীর গলা ক্লান্ত শোনাচ্ছিল। তুমি ঠিক আছো তো? কাবেরী হালকা হাসল, কিন্তু সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছল না। হ্যাঁ। সেই রাতে তুমি না জানিয়ে কেন চলে গিয়েছিলে? বিরাজ আর থাকতে পারল না। এই প্রশ্নটি 12 বছর ধরে তার মনে গাঁথা ছিল। কাবেরীর চোখ জলে ভরে এলো। সে নিচের দিকে তাকাল। কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, সেই রাতে বাড়িতে খুব ঝগড়া অশান্তি হয়েছিল বিরাজ। বাবা বললেন যে তিনি আমার বিয়ে ঠিক করে দিয়েছেন, অন্য কারো সাথে। ওই সপ্তাহেই বিয়ের দিনও ঠিক করে ফেলেছিলেন। আমি মানা করায় তিনি খুব রেগে যান এবং আমাকে খুব বকাঝকা করেন। মা কাঁদছিলেন। তাহলে তুমি আমাকে জানাতে পারতে। কাবেরী ওপরের দিকে তাকাল। তার চোখে কষ্ট ছিল। বিরাজ, আমি যদি তোমাকে জানাতাম তাহলে তুমি চলে আসতে। আমার বাবা জাতের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন। বাবার লোকজন তোমাকে ছাড়ত না। সেখানে যে কোনো অনর্থ ঘটে যেতে পারত। আমি চাইনি যে তোমার কোনো ক্ষতি হোক। বিরাজের নিঃশ্বাস ভারী হয়ে এল। আমার মনে হল যে এই ঝগড়া অশান্তির মূল কারণ আমিই। তাই আমি সেই রাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। আমার জানা ছিল না কোথায় যাব। শুধু এইটুকু জানতাম যে যদি থেকে যাই তবে কোনো অনর্থ হয়ে যাবে এবং সেই বিয়ে থেকেও আমি বাঁচতে পারব না। আর ওই বিয়ে করা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর কোথায় গেলে? প্রথমে আগ্রায় গেলাম। এক দূরের মাসি ছিলেন, তার ওখানে কয়েক মাস রইলাম। তারপর দিল্লি চলে এলাম। এখানে কাজ খুঁজলাম। প্রথমে খুব কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে জীবন চলতে শুরু করল। এত বছর কি তুমি একাই থেকেছ? হ্যাঁ। বিরাজের চোখ জলে ভরে এলো। কাবেরী, আমি তোমাকে অনেক খুঁজেছি, সব জায়গায়, সব দিকে, কিন্তু তুমি আমাকে ধরা দাওনি। কাবেরীর মুখ কেঁপে উঠল। আমি জানতাম যে তুমি খুঁজবে, তাই আমি কোনো চিহ্ন রেখে আসিনি।
আমি চাইনি যে আমার কারণে তোমার জীবন নষ্ট হয়ে যাক। তোমার নিজের স্বপ্ন ছিল, তোমার বাবার তোমার কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তোমাকে ছাড়া সেই জীবন কেমন ছিল তা কি তোমার জানা আছে? কাবেরী চুপ হয়ে গেল। এক ফোঁটা জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি মুছে নিল। কাবেরী মনে করল, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সময় কোথাও থেমে থাকে না, শুধু স্মৃতিগুলোই রয়ে যায়। বিরাজ, আমিও তোমাকে খুব মনে করেছি। প্রতিদিন প্রতি রাতে যখন একা থাকতাম তখন ভাবতাম যে তুমি কোথায় আছো, কি করছো, আর তুমি কখনো খোঁজ নেওয়ার চেষ্টাও করনি। করেছিলাম, একবার খবরের কাগজে তোমার নাম দেখেছিলাম যখন তুমি বিধায়ক হয়েছিলে। কাবেরী আস্তে করে বলল। সেদিন আমি খুব কেঁদেছিলাম, খুশিতেও আর কষ্টেতেও। বিরাজ কাবেরীকে মনোযোগ দিয়ে দেখল। তার চেহারায় সময়ের ছাপ পড়েছিল। সে আগের মতো ছিল না, কিন্তু সে কাবেরীই ছিল। সেই চোখ, সেই আওয়াজ, সেই সরলতা। আর বিয়ে? কাবেরী না সূচক মাথা নাড়ল এবং বলল, এখনও করিনি। বিরাজ বলল, কেন করনি? কারণ যাকে ভালোবাসতাম সে অন্য কোথাও ছিল। কাবেরী সরাসরি বিরাজের চোখের দিকে তাকিয়ে বলল। ওই একটি উত্তর বিরাজের 12 বছরের সমস্ত কষ্ট একসাথে বের করে আনল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে তা আটকাতে পারল না। রেস্তোরাঁয় লোকজন ছিল, কিন্তু সেই মুহূর্তে বিরাজের কিছুরই পরোয়া ছিল না। কাবেরী, আমিও বিয়ে করিনি, করতে পারিনি। কাবেরীর চোখ আরও ভিজে এলো। আমি যা কিছুই করেছি, যা কিছুই হয়েছি, যে সব লড়াই লড়েছি, সেই সব কিছুর মাঝেই তুমি ছিলে, প্রতিটি পদক্ষেপে। দুজনের মধ্যে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এবার সেই নিস্তব্ধতা ভারী ছিল না। এবার সেই নিস্তব্ধতা খুব হালকা ছিল, যেন বছরের পর বছরের বোঝা এক নিমেষে নেমে গেছে। বাইরে দিল্লির রাত ঝলমল করছিল। হোটেলের রেস্তোরাঁয় হালকা মিউজিক বাজছিল, আর সেই ছোট্ট টেবিলটিতে দুজন মানুষ বসেছিল যারা 12 বছর পর আবার মিলিত হয়েছিল। জীবন এক দীর্ঘ পথ ঘুরে এসেছিল, অনেক কষ্ট দিয়েছিল, অনেক যন্ত্রণা দিয়েছিল, কিন্তু আজ ভাগ্য এমন এক মোড় নিয়েছিল যার আশা দুজনেই কখনো ছাড়েনি। বিরাজ আস্তে করে বলল, কাবেরী, তোমার সাথে অনেক কথা বলার আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে, অনেক কিছু জানানোরও আছে। কাবেরী প্রথমবারের মতো সত্যি করে হাসল, সেই হাসি যা চোখ পর্যন্ত পৌঁছল। হ্যাঁ বিরাজ, অনেক কিছুই বাকি আছে। এবং সেই মুহূর্তে দুজনেরই মনে হল যে হয়তো জীবন তাদের দূরে সরিয়ে একটি বড় শিক্ষা দিয়েছিল, আর এখন সময় এসে গেছে যে তারা দুজনে আবার একসাথে চলবে। আর বাবা এখন কি ভাবেন? কাবেরী চুপ হয়ে গেল। তারপর আস্তে করে বলল, 3 বছর আগে তিনি মারা গেছেন। মা খবর পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম, মায়ের সাথে দেখা হলো। তিনি খুব কাঁদলেন, কিন্তু বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হলো না। অনেক পুরনো কথা জড়িয়েছিল, অনেক ক্ষত ছিল। মায়ের সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, এখন শুধু এটুকুই। বিরাজ অনুভব করল যে কাবেরী একা একা কত কিছুই না সহ্য করেছে। সে বাইরে থেকে নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু ভেতর থেকে সেও ততটাই ভেঙে পড়েছিল যতটা সে নিজে। রাত বেশ গভীর হয়েছিল। হোটেলের রেস্তোরাঁ এখন ধীরে ধীরে খালি হতে শুরু করেছিল। কাবেরীর ডিউটিও শেষ হবার পথে ছিল। বিরাজ, আমাকে যেতে হবে, কাবেরী উঠতে উঠতে বলল। কাল দেখা করবে? কাবেরী এক মুহূর্তের জন্য থেমে বিরাজের দিকে তাকালো, তারপর বলল, কাল আমার ছুটি আছে, তাই কাল সকালে দেখা করছি, অনেক কিছু বাকি আছে। কাবেরী হাসল। ঠিক আছে, সে চলে গেল। বিরাজ অনেকক্ষণ ধরে ওই টেবিলেই বসে রইল। মোহন কখন ফিরে এসেছিল, কিন্তু সে চুপচাপ বসেছিল, সে কিছু জিজ্ঞেস করেনি। বিরাজ ওপরের দিকে তাকালো এবং বলল, মোহন, জীবন খুব অদ্ভুত হয়। মোহন হালকা সুরে বলল, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। সেই রাতে বিরাজের খুব ভালো ঘুম হল। অনেক বছরের মধ্যেই প্রথমবার তার এমন মনে হল যেন বুকের কোনো বড় বোঝা হালকা হয়ে গেছে। পরদিন সকালে দুজনে হোটেলের কাছে একটি ছোট্ট পার্কে দেখা করল। দিল্লির সকাল ছিল। পার্কে বয়স্ক লোকেরা হাঁটাহাঁটি করছিল, বাচ্চারা খেলছিল এবং পাখিদের কিচিরমিচির আওয়াজ আসছিল। দুজনে একটি বেঞ্চে বসে পড়ল। বিরাজ কাবেরীকে নিজের পুরো গল্প শোনাল। কলেজের পরের কষ্ট, সমতা মঞ্চের শুরু, নির্বাচন, বিধায়ক হওয়া এবং সেই ভিন্ন জাতের বিয়ের প্রকল্প যা সে শুরু করেছিল। কাবেরী সবকিছু শুনল। তার চোখ কখনো ভিজে আসছিল, আবার কখনো চমকে উঠছিল। তুমি ওই প্রকল্পটি এই কারণেই শুরু করেছিলে, তাই না? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবতাম যে আমার তো হলো না, কিন্তু আমার এলাকায় আর কাউকে যেন এই কষ্ট সহ্য করতে না হয়। অন্য কোনো বিরাজ যেন তৈরি না হয়, যাকে 12 বছর কারো জন্য অপেক্ষা করতে হয়। কাবেরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মুখে হাত চাপা দিল। বিরাজ,
আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না কাবেরী, বিরাজ দৃঢ়তার সাথে বলল, তুমি কোনো ভুল করনি। পরিস্থিতি ভুল ছিল, সেই সময়টা ভুল ছিল, তোমার কোনো দোষ ছিল না। কিন্তু আমি যদি সেই রাতে থেকে যেতাম, যদি আমরা একসাথে লড়াই করতাম, তাহলে হয়তো আরও খারাপ কিছু হতো। তুমি যা করেছ নিজের বুদ্ধি দিয়ে করেছ, আর আমি যা করেছি তা নিজের শক্তি দিয়ে করেছি। দুজনেই নিজেদের লড়াই লড়েছি। কাবেরী চোখের জল মুছল। বিরাজ, তুমি অনেক বদলে গেছো বিরাজ। ভালোর জন্য না খারাপের জন্য? খুব ভালোর জন্য, কাবেরী হাসতে হাসতে বলল। আগে তুমি খুব সাদাসিধে একটা ছেলে ছিলে, এখন তুমি অনেক বড় মানুষ হয়ে গেছো। কিন্তু ভেতর থেকে আমি এখনও সেই ছেলেই আছি যে তোমার কাছে লাইব্রেরিতে বই চাইতে গিয়েছিলাম। দুজনেই হেসে উঠল। প্রথমবারের মতো সেই হালকা আনন্দের হাসির সাথে যেন বছরের পর বছর জমে থাকা বরফ একসাথে গলে গেল। তারা দুজন সেই সকালে অনেকক্ষণ বসে রইল, পুরনো কথা মনে করল, কলেজের গল্পগুলো মনে করল, সেই লাইব্রেরি, সেই ক্যান্টিন, সেই বাগান আর সেই জ্যোৎস্নাময় রাত। দুপুর হয়ে গেল। বিরাজকে সম্মেলনের দ্বিতীয় দিনের জন্য যেতে হবে। কাবেরী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো। বিরাজ সরাসরি কাবেরীর দিকে তাকাল। তার চোখে 12 বছরের অপেক্ষা ছিল, 12 বছরের কষ্ট ছিল এবং 12 বছরের আশাও ছিল। তুমি কি এখনও ঠিক তেমনই অনুভব করো, যেমনটা সেই রাতে বাগানে অনুভব করেছিলে? কাবেরী চুপ হয়ে গেল। সে নিচের দিকে তাকাল। পার্কে একটি ছোট বাচ্চা তার মায়ের সাথে খেলছিল। বাচ্চাটির হাসি বাতাসে ভেসে আসছিল। কাবেরী তার দিকে তাকাল এবং তারপর বিরাজের দিকে ঘুরল। বিরাজ, আমি 12টা বছর একা কাটিয়েছি। এত বছর কারো জন্য মনে জায়গা ধরে রেখেছি। তোমার কি সত্যি এটি জিজ্ঞেস করার প্রয়োজন আছে? বিরাজের মন ভরে এলো। আমাকে মাফ করে দিও। না না, জিজ্ঞেস করার কোনো দরকার নেই। সেই মুহূর্তেই একটি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। বড় কোনো ঘোষণা ছাড়াই, লম্বা কোনো কথা ছাড়াই দুজনের মনই জানত যে এরপর কি হতে চলেছে। পরের 2 দিন বিরাজের সম্মেলন চলল, কিন্তু রোজ সন্ধ্যায় সে কাবেরীর সাথে দেখা করত। দুজনে একসাথে খাবার খেত, কথা বলত এবং দিল্লির রাস্তায় হাঁটাহাঁটি করত। এক সন্ধ্যায় দুজনে লাল কেল্লার সামনে দাঁড়িয়েছিল। রাতের আলোয় লাল কেল্লাটি খুব সুন্দর দেখাচ্ছিল। কাবেরী আস্তে করে বলল, আমি বলেছিলাম না যে আমার লাল কেল্লা দেখতে হবে? বিরাজ হেসে বলল, আর আমি বলেছিলাম যে একদিন নিয়ে আসব। দেরিতে হলেও কথা রাখা গেল। কাবেরী হাসল, সেই হাসি যা বিরাজ 12 বছর ধরে শোনেনি। ওই হাসি শুনে বিরাজের মনে হল যে দুনিয়ার সবচেয়ে সুন্দর আওয়াজ এটাই। সম্মেলনের শেষ দিন বিরাজ একটি বড় সিদ্ধান্ত নিল। ফিরে যাওয়ার আগে সে কাবেরীকে বলল, কাবেরী, আমি চাই যে তুমি টিকমগড়ে চলো, মায়ের সাথে দেখা করো, আমার সাথে চলো। কাবেরী চমকে উঠে বলল, বিরাজ, এত তাড়াতাড়ি? আমি জানি এটি হঠাৎ করে মনে হচ্ছে, কিন্তু 12 বছর পরও যদি আমাদের দুজনের মনে একই অনুভূতি থাকে, তবে আর কিসের অপেক্ষা? জীবন খুব ছোট কাবেরী, আর আমরা আগেই অনেক সময় হারিয়ে ফেলেছি। কাবেরীর চোখ জলে ভরে এলো। সে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মাকে জানাতে হবে, তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, বলবো, আমি সাথে থাকব, আর তোমার মা, তিনি রাজি হয়ে যাবেন। বিরাজ একটি দীর্ঘশ্বাস ফেলল। মাকে আমি চিনি, যখন তিনি তোমাকে দেখবেন তখন ঠিকই মেনে নেবেন। আর বাবাও, তারা বয়স্ক মানুষ, কিন্তু তাদের মনে ছেলের খুশি সবার আগে। কাবেরী কিছুক্ষণ চুপ রইল। তার চোখে ভয় ছিল, আশা ছিল, আনন্দ ছিল এবং একটু ঘাবড়ানিও ছিল। তারপর সে একটি লম্বা নিঃশ্বাস নিল এবং বলল, ঠিক আছে বিরাজ, আমি আসব। ওই একটি উত্তর যেন বিরাজের পুরো দুনিয়া বদলে দিল। 2 দিন পর দুজনের টিকমগড়ে পৌঁছাল। বিরাজের বাড়ির সামনে যখন তারা দুজনে দাঁড়াল, তখন বিরাজের বুক ধড়ফড় করছিল। মা সাবিত্রী দরজায় এলেন। তিনি বিরাজকে দেখলেন এবং তারপর তার পাশে দাঁড়িয়ে থাকা কাবেরীকে। মা কিছুই বললেন না, শুধু এক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর তার চোখে জল চলে এলো। তিনি কাবেরীর হাত ধরে ফেললেন। এসেছিস মা? মা শুধু এতটুকুই বললেন। ওই দুটো শব্দেই যেন সব কিছু লুকিয়েছিল। কাবেরীর চোখ জলে ভরে এলো। সে মায়ের পা ছুঁয়ে প্রণাম করল, আর মা তাকে জড়িয়ে ধরলেন। বিরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তার চোখও ভিজে গিয়েছিল, কিন্তু তার মুখে এমন এক হাসি ফুটে উঠেছিল যা অনেক দিন পর এসেছিল, একটি পূর্ণাঙ্গ এবং অকৃত্রিম হাসি। রামপ্রসাদও বাইরে এলেন। তিনি বিরাজকে দেখলেন, কাবেরীকে দেখলেন এবং ছেলের চোখে যে খুশি ছিল তা দেখলেন। তিনি শুধু এটুকু বললেন, চলো, ভেতরে চলো, মা খাবার বানিয়েছে।
আর সেই ছোট্ট ঘরটিতে ওই দুপুরে এমন এক খাবার খাওয়া হলো যা সবচাইতে সুস্বাদু ছিল। এই কারণে নয় যে মা খুব ভালো রান্না করেছিলেন, বরং এই কারণে যে সেই খাবারে আনন্দ মিশেছিল, স্বস্তি ছিল এবং এক পরিপূর্ণতার অনুভূতি ছিল। পরে যখন কাবেরী আর মা রান্নাঘরে ছিল, তখন রামপ্রসাদ বিরাজকে কাছে ডাকলেন। বাবা, ওই মেয়েটি কে? বিরাজ হাসি মুখে বলল, বাবা, এ হলো সেই কাবেরী যার ব্যাপারে আমি অনেক বছর আগে বলেছিলাম। রামপ্রসাদ চুপ হয়ে গেলেন। তার চোখে অনেক অনুভূতি একসাথে ভিড় করে এলো। তারপর তিনি ছেলের কাঁধে হাত রাখলেন এবং বললেন, সুখে থাক বাবা। কিন্তু এই 3টি শব্দে একজন বাবার সম্পূর্ণ আশীর্বাদ লুকিয়েছিল। এরপর বিরাজ এবং কাবেরী দুজনে কাবেরীর মায়ের কাছে গেল। তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন। যেসব কথা বছরের পর বছর ধরে অকথিত ছিল তা ওই চোখের জলে ধুয়ে গেল। ব্যাস এটুকুই। কয়েক সপ্তাহ পর বিরাজ এবং কাবেরী সেই জাতের শৃঙ্খল ভেঙে খুব সাধারণভাবে বিয়ে করল। কোনো বড় আয়োজন ছিল না, কোনো জমকালো অনুষ্ঠান ছিল না। কেবল কয়েকজন কাছের মানুষ ছিলেন, মায়ের আশীর্বাদ ছিল এবং 2টি মনের সেই সংকল্প ছিল যা 12 বছর ধরে অটুট ছিল। সেদিন বিরাজ অনুভব করল যে জীবন কখনো কখনো অনেক দীর্ঘ পথ দেখায়, অনেক মোড় আসে, অনেক অন্ধকার নেমে আসে। কিন্তু যদি মানুষ সাহস না হারায়, যদি মনে আশার একটি প্রদীপ জ্বলতে থাকে, তবে ভাগ্য একদিন ঠিকই পথ দেখায়। সত্যিকারের ভালোবাসা সময়ের কাছে হারে না, সত্যিকারের ভালোবাসা দূরত্বে ভেঙে যায় না, সত্যিকারের ভালোবাসা সেই প্রদীপের মতো হয় যা ঝড়েও নিভে যায় না। বিরাজ এবং কাবেরীর গল্প এটাই বলে যে যদি উদ্দেশ্য পরিষ্কার থাকে, মন যদি সাচ্চা হয় এবং মানুষ যদি নিজের কষ্টকেই শক্তিতে পরিণত করে নেয়, তবে জীবন একদিন তাকে সেই সব কিছু ফিরিয়ে দেয় যা তার ছিল। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায়, যদি বিরাজ এবং কাবেরীর এই সত্যিকারের ভালোবাসা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সফর সে শিখকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও চেপে দিন, যাতে প্রতিটি নতুন গল্পের খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এখানে আমরা এমনই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসি যা জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। বন্ধুরা, কমেন্টে আপনারা নিজেদের এবং নিজেদের শহরের নাম লিখতে ভুলবেন না। এটি জানতে পেরে আমরা আনন্দিত হই। দেখা হবে আগামী গল্পে। ততক্ষণের জন্য ধন্যবাদ।